হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পরিষদ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কে যে সেট নাম্বার 8 আছে, এটা সোনারপুর বিদ্যাপীঠ এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না দেখতে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে লাইক করো ও ফলো করো। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে এক দাগে আছে কোনো মূলধন এবং 10 বছর কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তো এখানে আই সমান PRT/100 চক্রবৃদ্ধি সুদে এই সরল সুদে সুদ নির্ণয় যে সূত্র, আই সমান PRT/100, এই সূত্র ব্যবহার করে অঙ্কটা খুব সহজেই হবে। তো এখানে প্রথম আমরা লিখে নেব IPRT এ কিসের মান কত দেওয়া আছে, তাহলে লিখতে হবে এখানে আই সমান পি সমান আর সমান এবং টি সমান। তো 10 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ আসল যদি আমরা x টাকা ধরে নিই, আসল x টাকা ধরে নিলে সুদ আসল মিলে 2x টাকা, আর সুদ হবে এই সুদ আসল থেকে আসল টাকা বিয়োগ করতে হবে সমান x টাকা। আর সুদের হার এখানে বের করতে হবে, টি সমান বলা আছে 10 বছর। তাই লিখতে হবে, আমরা জানি যে আই সমান PRT/100। এখান থেকে যেহেতু আর এর মান বের করবো, তাহলে বজ্র গুণ করে নেবো, একের সাথে PRT গুণ, PRT সমান 100I বা আর সমান 100I, আর নিচে আসবে পিটি সমান 100। আয়ের মান এখানে x বসাতে হবে, পি এর মান x টাকা ধরেছিলাম, আর টি 10 বছর ছিল। 10 10 কে 100, অর্থাৎ সুদের হার এখানে আর সমান 10% হচ্ছে। দুই আছে x² - 7x + 3 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত? তাহলে এখানে দেওয়া আছে x² - 7x + 3 সমান 0। আমরা জানি বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান c/a হয়। এখানে c এর জায়গাতে 3 আছে, এর জায়গাতে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে বীজদ্বয়ের গুণফল c/a অর্থাৎ 3/1, এটা সমান 3। 3 দাগ। 3 আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? তাহলে দুটো বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে ছবিটা কেমন দেখতে হবে আগে দেখে নাও। একটা বৃত্ত আর এর মধ্যে আরেকখানা বৃত্ত, এটা প্রথম বড় বৃত্তের কেন্দ্র, এটা ছোট বৃত্তের কেন্দ্র। এখন এখানে স্পর্শ করেছে, তাহলে এখানে সাধারণ স্পর্শক এই একটাই সম্ভব, একটি সাধারণ স্পর্শক। তো এখানে হবে একটি। এরপরে 4 দাগ। 4 আছে থিটা এর যে কোনো মানের জন্য 5 + 4 sin থিটা এর বৃহত্তম মান হবে। এখানে আছে 5 + 4 sin থিটা। তাহলে আমরা জানি যে sin থিটা এর মান 0 ডিগ্রিতে 0 হয়, 30 ডিগ্রিতে 1/2, 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে √3/2, 90 ডিগ্রিতে 1। তাহলে সর্বোচ্চ মান যখন
থিটার মান 90 ডিগ্রি হবে তখন এর মান এই সাইন থিটার মান 1 হবে। তাহলে সাইন থিটা প্লাস এই 5 + 4 × 1 = 9। তাহলে এই বৃহত্তম মান হলো 9। এরপরে 5, দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 27:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত বলা আছে, তো এখানে গোলক দুটি ব্যাসার্ধ R1 এবং R2 ধরে নিতে হবে। মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক, অতএব আয়তনের অনুপাত আচ্ছা, গোলকের আয়তন আমরা জানি প্রথমটার ক্ষেত্রে হবে 4/3 পাই r3, পরেরটা হবে 4/3 পাই r3। প্রথমটা R1 দিলাম, পরেরটা R2 দিয়েছি। এটা প্রশ্ন বলা আছে 27/8, 4/3 4/3 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি কি R1³/R2³ অর্থাৎ R1/R2 তার হোল কিউব সমান 3খানা 3 পরপর গুণ করলে 27 হয়, 3 × 9, 9 সাথে 3 গুণ করলে 3 নং 27। তাহলে এই 27 অ্যাকচুয়ালি 3-এর কিউব, আর 8 অ্যাকচুয়ালি 3খানা 2 পরপর গুণ করলে 8 হয়। তো 27/8কে 3/2 এর হোল কিউব লেখা যায়। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা R1/R2 সমান 3/2। এখন বক্রতলের ক্ষেত্রফল এর অনুপাত আনতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr²। তাহলে কি আমাকে r² আনতে হবে। এখানে R1/R2 আছে, এখানে R1² আনতে হবে। তাহলে কি করব, উভয় পক্ষকে বর্গ করব। এই বাদিককে বর্গ করলাম, 3-এর 2 এদিকটাকেও বর্গ করলাম, তাহলে পেলাম R1² সমান 3 × 9 আর 2 × 4। বা এখন আমি 4π একটা উপর নিচে যদি গুণ করি, তাহলে এটা হচ্ছে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এখানে 4π গুণ করলে এটা হচ্ছে দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, এটা হলো 9/4। তাহলে অতএব 4πr1² = 4πr2² এর মান হলো 9:4। তাহলে এটাই হলো বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত। এরপরে 1/6, একটি চলকের 3টি মান 4, 5 এবং 7 তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1, p-1। চলকটির যৌগিক গড় 5.4 হলে p এর মান কত হবে? তাহলে যৌগিক গড় বের করার সময় আমরা কি করি, আমরা ওই চলকের মানের সাথে তার পরিসংখ্যা গুণ করি। তাহলে প্রদত্ত যে চলক এবং পরিসংখ্যা দেওয়া আছে তাদের যৌগিক গড় বের করতে গেলে আমরা যেটা করব, লিখব যৌগিক গড় সমান প্রথম চলক আছে p-2, তার সাথে গুণ করলাম প্রথম চলকটা অর্থাৎ 4, তারপর যোগ করতে হবে p+1 আছে, তারপর তার সাথে গুণ করলাম দ্বিতীয় চলক অর্থাৎ 5, আর তারপরেরটা আছে p-1, তার সাথে গুণ করলাম লাস্ট চলক অর্থাৎ 7। এখন ভাগ করতে হবে পরিসংখ্যার যোগফল দিয়ে। তাহলে পরিসংখ্যার যোগফল এখানে p-2 প্লাস p+1 প্লাস p-2, এই হলো মোট পরিসংখ্যা। তাহলে এই পরিসংখ্যা দিয়ে ভাগ করলাম। এবার এর মান বলা আছে 5.4, এখান থেকে হিসাব করে আমাকে p এর মান বের করতে হবে। তাহলে 4p 4 × 8, এটা পেলাম 4p প্লাস 4 × 8, এটা 5p প্লাস 5 × 5, এটা 7p মাইনাস 7 × 7, আর নিচে 1 2 3 3p
-2 +1 হয়ে গেল -1, -1 আর -1 -2, এটা সমান 5.4 আছে। তাহলে 5.4কে 54/10 লেখা যাবে। 54/10 লিখলাম। বা এখানে 4p আর 5p হলো 9p, 9 আর 7 16, তাহলে 16p +8 +5 +13 এখানে -7 করলে +6 হবে, কারণ 13 থেকে 7 বিয়োগ করলে +6 হলো। আর নিচে 3p - 2 এটা ইজ ইকুয়াল টু, এই যদি কাটাকুটি করে যায় 5 × 10 27 × 2 = 54, তাহলে হলো 27/5। এরপরে বজ্রগুণ করতে হবে 27 দিয়ে 3p - 2 কে, আর এই 5 দিয়ে 16p + 6 কে। 27 দিয়ে 3p - 2 কে এবং 5 দিয়ে 16p + 6 কে। তাহলে এখান থেকে পাই 3 × 7 = 81p - 27 × 2 = 54 সমান 5 × 16 = 80p + 5 × 6 = 30। এখন p গুলোকে বাদিকে নিয়ে আসবো, তাহলে 81p আর 80p কে বাদিকে আনলে -80p সমান ডান দিকে 30 আর এই 54 কে ডান দিকে নিয়ে গেলে +54। তাহলে 81p থেকে একটা p বিয়োগ করলে p থাকছে 54 এবং 54 আর 30 যদি যোগ করি আমরা, তাহলে এটা হচ্ছে 84। হ্যাঁ, এখানে উত্তরটা মেলেনি, কারণ এখানে একটু ভুল করেছি। ভুলটা হলো এখানে যে p - 2 ছিল, আমি 4p -8 এর প্লাস লিখে ফেলেছি, তো এটা মাইনাস করতে হবে। মাইনাস করলে -8 + 5 হয়ে গেল -3, -3 আর -7 এটা হবে -10। তাহলে বা 27 × 3p - 2 সমান 5 × 16p - 10। 3 × 7 = 81p - 27 × 2 = 54 সমান 5 × 16 = 80p 5 × 10 = 50। বা 81p - 80p সমান -50 + 54। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে p সমান ডান দিকটা বিয়োগ করলে 4, তাহলে p এর মান 4 হবে। তো 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 180 টাকার 1 বছরের সুদ আসলে 198 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এখানে ওই একই সরল সুদের নির্ণয়ের যে সূত্র, সরল সুদ নির্ণয়ের সূত্র i = p/100 ব্যবহার করতে হবে। তো এখানে i = p = r = t সমান, তাহলে এখানে 180 টাকার অর্থাৎ আসল এখানে 180 টাকা 1 বছরের, তাহলে সময়টা t = 1 বছর, সুদ আসল 198 টাকা, তাহলে 198 থেকে 180 টাকা বিয়োগ করলে কেবল সুদটা পাবো, তাহলে বিয়োগ করে হলো 18 টাকা। সুদের হার এখানে জানতে চেয়েছে, তাহলে লিখবো, আমরা জানি যে i = p/100। যেহেতু আর বের করতে হবে, তাহলে বজ্রগুণকে নেব নিচে 1, 1-এর সাথে p/t গুণ, p/t = 100 এবং i কোনাকুনি আছে, গুণ করলে 100i। এখান থেকে পাবো r = 100i, p এবং t এর নিচে আসবে, তাহলে 100i/pt = 100 × i এর মান 18
পি এর মান এখানে 180 এবং টি এর মান 1 বছর। তাহলে 18 দিয়ে কাটলে এখানে 10 আসছে, 10 দিয়ে কাটলে 10 10 কে 110, তাহলে অতএব বার্ষিক সুদের হার এখানে R% বা 10%। দুই দাগে আছে a স্কয়ার বিসি এবং 4bc এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? a স্কয়ার বিসি ও 4bc এর মধ্য সমানুপাতি সমান x, অতএব a স্কয়ার বিসি বাই x সমান x বাই 4bc, কারণ মধ্য সমানুপাতির সাথে প্রথম পদ এবং তৃতীয় পদ এর এরকম সম্পর্ক থাকে। তারপরে বজ্রগুণ করলে পাই x আর x স্কয়ার হয়ে গেল সমান এই দুই প্রান্ত গুণ, তাহলে 4a স্কয়ার b এবং b স্কয়ার c এবং c স্কয়ার, তাহলে পাচ্ছি বা x সমান প্লাস মাইনাস রুট 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে সমান প্লাস মাইনাস 4 এর বর্গমূল 2, a স্কয়ারের বর্গমূল a, b স্কয়ারের b এবং c স্কয়ারের বর্গমূল c, তাহলে এটা হলো প্লাস 2a প্লাস মাইনাস 2abc। এরপর 3 দাগ, tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি সমান √3/2 হলে sin থিটা মাইনাস 15 ডিগ্রি এর মান কত? tan থিটা cos 60 ডিগ্রি সমান √3/2 আছে। এখন tan থিটা, আচ্ছা cos 60 ডিগ্রি 1/2 সমান √3/2, এখান থেকে বলা যায় tan থিটা সমান এই √3/2 আর 1/2 ডান দিকে গেলে এই গুণ সম্পর্ক ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা 2/1 লিখব গুণ চিহ্ন দিয়ে, তাহলে 2 দিক কেটে দিলাম, তাহলে পেলাম বা tan থিটা সমান √3, অর্থাৎ এটা tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, অতএব থিটা সমান, আচ্ছা এখানে হলো থিটা সমান 60 ডিগ্রি, তাহলে অতএব sin থিটা মাইনাস 15 ডিগ্রি সমান sin থিটার জায়গাতে 60 ডিগ্রি বসালাম, 15 ডিগ্রি সমান sin 45 ডিগ্রি সমান 1/√2। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি সমকোণ হয়, তো যদি হাফ বৃত্ত নিই, এটা কি বলে বৃত্তাংশ, তাহলে এই বৃত্তাংশে যে কোণটা আমরা আঁকি সেটা হলো সমকোণ, এটা 90 ডিগ্রি। এখন এর চেয়ে যদি ছোট বৃত্তাংশ নিই, অর্থাৎ এই পর্যন্ত না নিয়ে এখান থেকে এই পর্যন্ত নিই, ছোট করে নিলাম, তাহলে দেখব কি, তাহলে যে কোণ হচ্ছে সেটা 90 ডিগ্রির চেয়ে অনেকটা বড়, তাহলে এ বি সি ও পি কিউ, তো কোণ পি সি কিউ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ তাহলে কি হবে, অর্থাৎ স্থূলকোণ। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তস্থ কোণ অবশ্যই স্থূলকোণ হবে। তারপরে 2-5, 2-5 আছে 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলির মধ্যমা কত হবে?
তাহলে এই সংখ্যাগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখানে সংখ্যাগুলো আছে, প্রথমে সবচেয়ে ছোট 7, 7 একটাই আছে, তারপরে আছে 8, 8 একটা, তারপরে আছে 9, 9ও একটা, 10, 10ও একটা, 11 আছে দুটো, এবং এখানে 13 আছে আর 16। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা সংখ্যা। তাহলে একটা 15 আছে, তাহলে 16-র আগে একটা 15 আছে। তো এর মধ্যে মুখে মুখে বলা যায়, আবার আমরা এখানে n সমান 9 লিখেও করতে পারি। তো মুখে মুখে কীভাবে বলবো দেখে নাও। তাহলে আমি এদিক দিয়ে 3 ঘর এগিয়ে গেলাম, এদিক দিয়ে 3 ঘর এগিয়ে গেলাম, আর 1 ঘর 4 ঘরে গেলাম, এদিক দিয়ে আর 1 ঘর 4 ঘরে গেলাম, দেখা যাচ্ছে কি মাঝখানে পড়ছে 11। তাহলে মাঝখানে যেহেতু 11 পড়ছে, তাহলে মধ্যমা 11 হবে। এটা হলো আমাদের পরীক্ষা নিরীক্ষা পদ্ধতিতে বা চোখে দেখে বলা যাবে মধ্যমা 11। আর যদি চোখে দেখে না বলতে চাও, এটা হিসাব করতে চাও, তাহলে এখানে গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে n সমান 9, n সমান 9। তাহলে 9 যখন হবে, এটি বিজোড় সংখ্যা, তাহলে আমাকে বের করতে হবে n + 1/2 সমান 9 + 1/2 সমান 10/2 সমান 5। তাহলে অতএব মধ্যমা সমান 5ম পদ। তো এখানে যে সংখ্যাগুলো আছে দেখতে হবে 5 নম্বরে কে আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 11ই আছে। তাহলে এখানে মধ্যমা সমান 11, মধ্যমা সমান 5ম পদ সমান 11। এরপরে আছে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের ড্যাশ সমান হবে, এখানে গোলক ও চোঙের আয়তন সমান হবে। এরপরে 3-এর 1 সত্য মিথ্যা বলতে হবে। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। না, এটা 1 টাকা না, কারণ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান সমান হয়, সুতরাং পার্থক্য 0 টাকা হবে। পার্থক্য সমান 0 টাকা, অর্থাৎ কোনো পার্থক্যই থাকবে না। এরপরে 2-এর দাগ, 2-এর দাগে আছে AB = C² BC = A² এবং C = B² যে যৌগিক অনুপাত 1:1। তাহলে যৌগিক অনুপাত দেখে নিই কত হবে। যৌগিক অনুপাত সমান, যে পূর্ব পদগুলো আছে, প্রথমটা AB আছে, পরেরটা BC, তারপরটা CA, উত্তর পদগুলো, প্রথমটা C², তারপরটা A², তারপরটা B²। তাহলে এগুলো গুণ করলে 2A, 2B, 2C, এখানেও তাই আছে 2A, 2B, 2C। তাহলে দুই দিক সমান, তাহলে 1:1। তাহলে এটা কিন্তু সত্য বলা আছে, আর এটা মিথ্যা বলা ছিল। এরপরে 3 দাগে আছে cos 36 ডিগ্রি এবং sin 54 ডিগ্রি এর মান সমান। তাহলে cos 36 ডিগ্রি সমান cos 36 ডিগ্রি জায়গাতে আমরা লিখতে পারি 90 ডিগ্রি - 54 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে 54 ডিগ্রি বিয়োগ করলে 36 ডিগ্রি হয়। cos 90 ডিগ্রি - থিটা, এটা = sin থিটা, অর্থাৎ sin 54 ডিগ্রি। তাহলে অতএব cos 36 ডিগ্রি সমান sin 54 ডিগ্রি। সেই জন্য cos 36 ডিগ্রি sin 54 ডিগ্রি এর মান সমান, সুতরাং এটা সত্য। এরপরে আছে 4-এর দাগ, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। এটা মিথ্যা, কারণ দুটি সদৃশ ত্রিভুজ
সর্বদা সর্বসম হয় না, কখনো সর্বসম হয় আবার কখনো হয় না। যেমন আমি এখানে আঁকছি, দেখো এই একটা ত্রিভুজ আঁকছি আর ঠিক এর ছোট একটা ত্রিভুজ আঁকছি। এই ত্রিভুজ দুটো সদৃশ কিন্তু সর্বসম নয়। তাহলে কি সদৃশ কিন্তু সর্বসম নয়। তাহলে কি হলো, ত্রিভুজ সদৃশ হলে কিন্তু সর্বসম হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু যদি সর্বসম হয় সেটা সবসময় সদৃশ হবে। তাহলে এটা মিথ্যা বলা আছে। এবং 3-5, কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। জানি না কত একক হবে, সেটা হিসাব করে দেখতে হবে। তাহলে ব্যাসার্ধ আর ধরে নিই, মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। তাহলে প্রশ্নানুসারে ওখানে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান বলা আছে। এটা হলো আয়তন এবং এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। এখন সব সংখ্যা, এই সবগুলোকে যদি বাঁদিকে নিয়ে আসি বা বজ্রগুণ করে দিই, 4πr³ 3-এর সাথে 4πr² গুণ 3×4 12πr² বা 4πr³ তাহলে 4πr³ সমান না মাইনাস 12πr² সমান 0 বা 4πr² কমন নেব। তাহলে এখানে কেবল আর থাকবে মাইনাস, এখানে 3/12 3, এটা সমান 0 বা r-3 সমান 0/4πr² সমান 0। তাহলে এখান থেকে বলা যায় বা r সমান 3। অতএব ব্যাসার্ধ সমান 3 একক। তো এখানে প্রশ্নেও ব্যাসার্ধ 3 একক বলা আছে, তো এটা সত্য। তারপরে আছে কি, তারপরে এখানে তত্ত্বের সংখ্যাগুরু মান 2 কিনা সেটা বলতে হবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে তাদের পরিসংখ্যাগুলো আগে লিখে নিতে হবে, কোন সংখ্যা কতবার আছে। শ্রেণী পরিসংখ্যা। তাহলে প্রথম যদি 2 ধরি, 2 এখানে গুণে দেখতে হবে কতবার আছে। এখানে 1 2 3 4, তাহলে 2 আছে 4 বার, 3 3 1 3 আছে 1 বার, 4 1 ও 4ও 1 বার, 5 1 2 3 4, 5 আছে 4 বার, বাস আর কিছু নেই। তাহলে 2 3 4 5 আছে। তাহলে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ পরিসংখ্যা এই 4 এবং এই 4, 2 আর 5-এর ক্ষেত্রে সর্বোচ্চ পরিসংখ্যা আছে। সুতরাং সংখ্যাগুরু মান 2,5 হবে। সর্বোচ্চ পরিসংখ্যা সমান 4 এবং এর শ্রেণী 2 ও 5। অতএব সংখ্যাগুরু মান সমান 2,5, কিন্তু প্রশ্নে কেবল 2 বলা আছে, সুতরাং ওটা মিথ্যা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।